হে বন্ধু হে সখা, এত দিনে দেখা হলো, মোরা দুই বন্ধু পলাতকা। কত কথা আছে, কত গান আছে শোনাবার, কত ব্যথা জানাবার আছে সিন্ধু বন্ধু গো আমার। শুধু বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে দেখা আমার। আমি খাদিজা এবং সেই সাথে আছে আমার আরো কিছু বন্ধু, এবং আমরা একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি। এবং প্রোগ্রামটা হলো আলাপচারিতায় আব্দুল্লাহ আবু সাঈদ। আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে আসা এবং অতি পরিচিত এবং অতি প্রিয় একজন ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদ, এবং তার সাথে আমাদের অনেক কথা আছে এবং অনেক কিছু জানবার আছে, এবং সেজন্যই আমরা আজকে একসাথে হয়েছি। আমরা জানতে চাইবো আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের কাছ থেকে তার সম্পর্কে। আমাদের অনেক সৌভাগ্য স্যার যে আমরা আজকে এই যুক্তরাজ্যের লন্ডনে বসে আমরা যারা আছি বাঙালি, তারা আপনার সাহচর্য পাচ্ছে এখানে। আজকে আপনার উপস্থিতি আমাদেরকে অনেক আনন্দিত করছে। আপনার কেন মনে হলো যে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলোকে লেখনীতে আনা দরকার? কাজ তো মানুষ করেই, এবং যখন কেউ কাজ করে তখন সাধারণত অন্যেরা তা নিয়ে লেখে। কিন্তু আমি দেখলাম যে আমাকে নিয়ে কেউ লিখছেন, তো তখন ভাবলাম নিজেই লিখি। আগে ছেলেবেলায় শুনতাম, সেই পুরনো উপন্যাসের মধ্যে থাকতো যে বনমালী বাবু নিজের রসিকতায় নিজেই হাসিতে লাগিলেন। তো এখন যখন আর কেউ লেখে না, তখন আমি লিখিতে লাগিলাম। তো খুব যে বেশি লিখেছি তা না, খুবই সামান্য লিখেছি, এবং যা লিখেছি তা যে শুধু আমার কাজ নিয়ে লিখেছি তা না, এছাড়াও কিন্তু নানান বিষয় নিয়ে ছোটখাটো লেখা অনেক আছে। আপনার লেখনীগুলো সম্পর্কে একটু জানতে চাইবো, কতগুলো প্রকাশনা আছে আপনার? আমি খুবই কম লিখেছি, কারণ লেখার কোনো সময় আমার জীবনে আমি প্রায় পাইনি, কারণ এত বাস্তব, এত স্থূল কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে অনেক অত্যন্ত সুন্দর কিছুর জন্য। কিন্তু সেই কাজটা করতে গিয়ে যে পথ দিয়ে হাঁটতে হয়, কিন্তু সেই পথটা বড় নিষ্ঠুর এবং রক্তাক্ত। তো সেই সব কাজ করতে গিয়ে ঠিক লেখাটা হয়নি, আমি করতে পারিনি। আমি খুবই চেষ্টা করেছি। আমার বই এখন 30টা, তাছাড়াও এমনি আরো অন্যান্য সম্পাদনা করা বই টই মিলে হয়তো গোটা 45 হবে। কিন্তু নিজের বই আরো অনেক বেশি থাকলে খুব খুশি হতাম, কারণ মাথার মধ্যে হাজার হাজার কথা নিয়ে এখন মরে যেতে হবে, এই কষ্টটা আমি সহ্য করতে পারছি। কিন্তু আমার মনে হয় কোয়ান্টিটির বিষয়টার দিকে আমরা যদি না যে কোয়ালিটির দিকে দেখি খাদিজা, না যে আমাদের, তাহলে মনে হবে না যে এই 30টি বই বা এই 45টি বই খুব নগণ্য সংখ্যক। না, কোয়ান্টিটিও কিন্তু একটা কোয়ালিটি। কেমন? যেমন রবীন্দ্রনাথ, উনি যা লিখেছেন তার যদি 25 ভাগের 1 ভাগ লিখতেন, নিশ্চয়ই এই রবীন্দ্রনাথ হতেন না, তাই না? খুব ভালো লিখতেন, হয়তো অনেক ভালো লেখা থাকতো তার মধ্যে, কিন্তু এই রবীন্দ্রনাথ হতেন না। সুতরাং আমি মনে করি যে একজন মানুষকে যার লেখক হতে হবে, তাকে লেখক জীবন যাপন করতে হয়, লিখতে হয়, লেখা পত্রপত্রিকা প্রকাশ করতে হয়, বই বের করতে হয়, তারপরে সেই বই প্রকাশনা উৎসব করতে হয়, লেখক বন্ধু বান্ধব থাকতে হয়, সেই সব আলোচনা করাতে হয়। এটা একটা লেখকের একটা জীবন দরকার। কিন্তু আমি তো ছিলাম সবসময় একজন শ্রমিক। আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তার মধ্যে নিশ্চয় একটা বিরাট অংশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য আপনি সময়টা বাড়িয়েছেন। মঞ্জুরের একটা প্রশ্ন আছে। আমি আপনার লেখা থেকেই বলছি স্যার। একটা জায়গায় আপনি বলেছেন যে কেন্দ্রের দরজায় কার আশায় এই শীতে একা প্রতীক্ষা করে চলেছ মৃত্যুময়। আমি বসে আছি একজন রাজার জন্যে, কিন্তু তার পদপাত এখনো অনিশ্চিত। যাত্রা হয়তো উদ্ধত, কিন্তু বিঘ্নিত এখনো প্রত্যয়ের বিভ্রান্তিতে। এই বিভ্রান্তি সবকিছু কাটিয়ে কি রাজা এসছে? না, রাজা তো আসে না, রাজা তো আসতে থাকে, তাই না? রাজা তো একটা স্বপ্নের নাম। হ্যাঁ, চলমানতা মানে, কিন্তু যে জিনিসটা হয় বিভ্রান্তি। আচ্ছা, আমি আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি প্রায় প্রতিটা মানুষ হতাশ। কেমন? প্রতিটা মানুষের ধারণা
যে কে যেন এসে করে দেবে, কারণ চিরকাল অন্যেরা এসে আমাদের করে দিয়েছে, তাই না? কিন্তু এখন তো আর আল বগদাদি, কোনো আল কান্দাহারি আর আসবে না, আসবে না। এখন কোনো ব্রিটিশ আর আসবে না, কোনো মোগল আসবে না, কোনো পাঠান আসবে না। আজকে আমরাই সেই মোগল, আমরাই সেই পাঠান, তার মানে আমরাই সেই আমি ব্রিটিশ। দুঃখিত আপনাকে বাধা দেবার জন্য, বা তার মানে আপনি বলছেন যে আমাদেরই হয়ে উঠতে হবে। আমাদেরই তো করতে হবে, হয়ে উঠতে হবে না, ভাবতে হবে আমি হয়েছি, আমি সেই মানুষ, আমি সেই রাজা। তা না হলে পরে আমাদের রাজার জন্য অপেক্ষাই করতে হবে, রাজা কোনোদিন আসবে না। আমাদের নিজেদের মধ্যে থেকে না, 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 রাজা চাই। আমাদের রবীন্দ্রনাথের গান আছে যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, রাজা মানে বড় রাজার রাজত্বে, আমরা সবাই রাজা। কিন্তু আমরা কি এটা ভাবি? আমাদের মধ্যে সবসময় কোথায় যেন একটা আত্মসন্দেহ, বিভ্রান্তি, হীনমন্যতা, যে আমি হয়তো সেই মানুষটি নই, অন্য কেউ, তাহলে এটা অন্য হচ্ছে কেউ যে এসে করে দেবে। ব্যক্তি মানুষের স্বাবলম্বিতার কথা বলছেন আপনি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে তার শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সেলফ হিপনোটিজম, নিজেকে নিজে অটো সাজেশন দেয়া যে আমি বড়, এবং এই চিন্তাটা যখন একবারে ভেতরে ঢুকে যাবে তখন আমি বড় হয়ে উঠতে পারবো। তো এটার সাথে হয়তো প্রাসঙ্গিকতায় হয়তো এটা না, এটা তো আমি ছোট, আমি কিছু না, আমি পারি না, আমি দাঁড়াতে গেলে আছাড় খাবো, আমি শুয়ে পড়বো, আমি মরে যাব, এই কথা যদি আমি ভাবতে থাকি তাহলে কি আমাকে দিয়ে কোনো কাজ হবে? ভাবতে হবে যে আমি এই কাজের জন্য প্রেরিত। প্রতিটি নবী এ পৃথিবীতে যারা এসেছেন তারা প্রত্যেকে এসে ভেবেছেন যে আমি এই কাজের জন্য প্রেরিত হয়েছি। সুতরাং আমাদেরকে সেই শক্তি নিয়ে দাঁড়াতে হবে প্রত্যেককে, তাই না? যে আমার উপরেই বাংলাদেশ, আমিই বাংলাদেশ। স্যার, একটা প্রশ্ন এটার সাথে আসছে যে আপনি খুব বলছেন যে নিজেদেরটা বুঝতে হবে এবং আমার কি শক্তি আছে সেটা আমার জানতে হবে। মাঝে মাঝে আমরা কি এভাবে বড় হইনি বাংলাদেশে যে নিজের কথা নিজেরা বলছো, মানে এটা কি বিনয়ী হচ্ছে অথবা আমাদের বাবা অহংকার হচ্ছে, এরকম একটা কোশ্চেন না, আমাদের মধ্যে আসে না? নিজের কথা নিজে বলবো কেন? নিজের কথা বলবে অন্যেরা, তাই না? নিজের কথা বললে আমি আমার কাজটা করব, আমার যে দায়িত্ব, আমার উপরে যে দায়িত্ব রয়েছে বলে আমি মনে করছি সেই কাজটা আমি করে যাব নিঃশব্দে, লোকচক্ষুর অগোচরে, একা, দরকার নেই কারো, তাই না? নিজের ভেতরে আসলে আমাদের বোধটা জাগ্রত করতে হবে। হ্যাঁ, আমাদের বোধটা জাগতে হবে যে আমি আজকে বাংলাদেশ। আচ্ছা, স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি লিখেছেন চোরকে চুরির মুহূর্তে হাতে নাতে ধরতে পারলে সে কবি, হ্যাঁ। চোর পালাবার পর যার বুদ্ধি আসে সে সমালোচক। চোরকে চুরির মুহূর্তে যে হাতে নাতে ধরতে পারে সে হচ্ছে কবি। কবিকে যে আবেগের মুহূর্তে, প্রচন্ড আবেগের মুহূর্তে যে সবচেয়ে বেশি শান্ত, সবচেয়ে বেশি বুদ্ধিমান, কেমন, সবচেয়ে বেশি সংযত, সেই হচ্ছে কবি। ধরা যাক নজরুলের এই যে বিদ্রোহী কবিতা, আমরা যদি এটা ধরি, তাই না? কি প্রচন্ড আবেগ, যে আজও আমরা পড়তে গেলে, ওই কবিতাটা পড়তে গেলে সঙ্গে সঙ্গে মনে হয় যে আমি সেই মুহূর্তের নজরুল হয়ে গেছি, তাই না? কি প্রচন্ড আবেগ। কিন্তু একটা শব্দে কি দুর্বলতা আছে? একটা ছন্দে কি কোথাও ভুল আছে? কেমন কোন শৈল্পিক কোন জায়গাতে কি কোনো ত্রুটি আছে? না। কিচ্ছু নাই। অর্থাৎ যখন তিনি আবেগের তুঙ্গ মুহূর্তে ছিলেন, তাই না, সেই সময়ে শৈল্পিক চেতনার জায়গাতে তিনি ছিলেন একদম শান্ত। তো এই জন্য উনি ওই চোরকে ধরে ফেলতে পেরেছেন, কেমন ওই আবেগটাকে তিনি ওইভাবে ধরে ফেলতে পেরেছেন, এই জন্য তিনি কবি। যারা সেটা পারেন না, কেমন, যারা সেটা পারেন না, যাদের ওই চোরটা পালিয়ে যায়, তারপরে উনি ভাবতে বসেন আরে কিভাবে পালালো, কি হলো না হলো, তাকে সমালোচক হতে হয়। এই জন্য সমালোচক গদ্য লেখক, আর চোর হচ্ছে। বিপুলের প্রশ্নটা ছিল আপনি কে? ও, আমি আপনি কি চোর ধরতে আমি পারেন? প্রধানত চোর ধরতে পারি নাই, কেমন। আমি কবিতা লিখতে শুরু করেছিলাম এবং সম্ভবত কিছু ভালো কবিতাও লিখেছিলাম, কিন্তু আমি সবসময় দেখতাম যে যখন আমার আবেগ যত বাড়ে আমার বুদ্ধিটা তত বোকা হয়ে যায়। তখন আমি বুঝলাম যে আমি কবি না, কারণ কবিদের আবেগ যত বাড়বে বুদ্ধিও তত বাড়বে। আমার মধ্যে কবি আছে,
কিন্তু পরিপূর্ণ কবি নেই, কিন্তু গদ্যে সে কাজ করতে পারে। সুতরাং আমি গদ্য লেখাটাকেই মানে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত মনে করলাম এবং নিরাপদ মনে করলাম আর কি। যারা হ্যাঁ, যারা কবির কথা আমি বুঝলাম, এবং আপনি বললেন যে যারা সেই সময় মতো চোরটাকে ধরতে পারলো না, হয় তারা সমালোচক, তা নাহলে তারা গদ্য লেখক। যারা খুব ভালো ঔপন্যাসিক তারা কি? না, ঔপন্যাসিক তো গদ্য লেখক, তাই না? ঔপন্যাসিক গদ্য লেখক, গল্পকার গদ্য লেখক। কেমন? কবি আর ঔপন্যাসিক কিন্তু এক জিনিস না। নয়, প্রবন্ধকার কিন্তু এক জিনিস নয়। কিন্তু আর ওরাও যেটা কি- সমালোচক বলেছি, সমালোচক একটু নিন্দার্থে বলা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে সমালোচনা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। কেমন? 100 বছরের মধ্যে ইংরেজি সাহিত্যে, 19বিংশ শতাব্দীতে যদি আমরা ধরি, 100 বছরের মধ্যে দেখা যাচ্ছে কত বড় বড় কবি, শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, মিল্টন, কি বলে বায়রন, টেনিসন, হ্যাঁ, তারপরে ওই যে ব্রাউনিং, সুইনবার্ন, কত বড় বড় কবি, রোসেটি, কেমন, মরিস, কেমন, এত বড় বড় কবি, কিন্তু সমালোচক মাত্র একজন, ম্যাথু আর্নল্ড। উনি কবিও বটে, আবার সমালোচক একজন। কেন? তারপর 20th সেঞ্চুরিতে কত বড় বড় কবি ইংরেজি সাহিত্যে। এখানে লন্ডনে বসে বলছি বলে ইংরেজি সাহিত্যের কথাটা বলছি বারে বারে, কিন্তু সমালোচক মাত্র একজন, টি.এস. এলিয়ট। কেমন? অর্থাৎ সমালোচনা করতে গেলে মনন দরকার হয়, চিন্তাশীলতা দরকার হয়, মননের শক্তি দরকার হয়। কবি ইন্সপিরেশনে লিখে ফেলতে পারেন, আবেগের শক্তিতে তিনি লিখে ফেলতে পারেন, কিন্তু সমালোচক হতে হয় মনন দিয়ে, মননের শক্তি দিয়ে। এই শক্তি খুবই কম মানুষের মধ্যে থাকে পৃথিবীতে। কারণ সমালোচক কিন্তু লেখক না, মানে সাহিত্যিক না, সমালোচক কিন্তু বেসিক্যালি দার্শনিক। আরো তার একটা ক্ষুধাও তো আছে না? কোনটা? তার একটা ক্ষুধাও তো আছে, সে তো কবিতা উপলব্ধি করতে পারেন কিন্তু হয়তো লিখতে পারছেন না। কবি তো উপলব্ধি করতে পারেন না, না, কবিও তো সমালোচকের তুলনায় এক জায়গায় দুর্বল। দুর্বল। কারণ কবি উপলব্ধি করতে না, পারেন না, লিখতে পারেন। লিখতে পারেন। আর ইনি লিখতে পারেন না, উপলব্ধি করতে উপলব্ধি পারেন। করতে পারেন। সুতরাং দুজনেই খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম পর্ব শেষ হবার আগে আমার একটু ছোট্ট জিজ্ঞাসা রয়ে গেল। একটু আগে যে বললেন যে সমালোচক একজন, তিনি তো একজন ঔপন্যাসিক বা একজন গদ্য লেখকও তো সমালোচক হতে পারেন, বা একজন কবি কেন সমালোচক না, গদ্য হতে পারে লেখকও না? কিন্তু কবি হতে পারেন। হ্যাঁ, কেমন? রবীন্দ্রনাথের বহু গদ্য আছে সেজন্যই বলছিলাম। যেগুলো কবিতা, তাই না? এবং বুদ্ধদেব বসু একটা অসাধারণ কথা বলেছেন, এই কথা দিয়ে আমি শেষ করি, যে রবীন্দ্রনাথ তো অনেক প্রবন্ধ লিখেছেন, প্রবন্ধ তো প্রবন্ধই, প্রবন্ধ তো গদ্য, প্রবন্ধ তো কাঠখোট্টা জিনিস, কিন্তু তিনি বলছেন যে রবীন্দ্রনাথের যদি এমন কোনো একটা বিপর্যয় হয়ে যায়, উপপ্লব হয়ে যায়, পৃথিবী ওলটপালট হয়ে যায় এবং সমস্ত কিছু রবীন্দ্রনাথের লেখা হারিয়ে যায়, তার গান হারিয়ে যায়, তার কবিতা হারিয়ে যায়, তার গল্প হারিয়ে যায়, তার উপন্যাস হারিয়ে যায়, সব হারিয়ে চলে গেল, শুধু যদি তার প্রবন্ধগুলো পাওয়া যায়, তবু এই প্রবন্ধ পড়েই মানুষ বলতে পারবে যে রবীন্দ্রনাথ একজন মহাকবির নাম। অর্থাৎ তার কবিতা শুধু তার কবিতার মধ্যে ছিল না, তার গদ্যের মধ্যে ছিল, তার গল্পের মধ্যে ছিল, তার উপন্যাসের মধ্যে ছিল, তার এমনকি তার প্রবন্ধের মধ্যেও একেবারে কবিতায় ভরা। সুতরাং যে কবি সে সবখানে কবি। আমরা কাজ শুনলাম, সাহিত্য শুনলাম, কিন্তু সাহিত্যের অনুপ্রেরণা, প্রেম, জীবনের কত অংশ থাকে, তাই না? এর পেছনে কি আছে? এর পেছনে কি কোন শক্তি আপনাকে এভাবে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে? সেটা যে সব সময় যে প্রেমের শক্তি অনুপ্রেরণার একমাত্র কারণ তা না, অনেক সময় বেদনার শক্তি, অনেক সময় বিশ্বাসের শক্তি। তবে বেদনাই হোক, বিশ্বাসী হোক, সবকিছুই কিন্তু শেষ পর্যন্ত প্রেম। এটা ছাড়া হয় না। প্রেম মানে শুধু যে নারী প্রেম হয় পৃথিবীতে বা পুরুষ প্রেম হয়, এটা কিন্তু নয়। মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে জীবন দিয়েছিল, সেটা কোনো নারী প্রেমের জন্য বা পুরুষ প্রেমের জন্য দেয়নি, সেটা দেশপ্রেমের জন্য দিয়েছিল। অসংখ্য রকম প্রেম আছে, কেউ কবিতা প্রেমিক। জীবনে প্রেমের বয়স একটাই, 18। মানুষ যে বয়সে বা জীবনের যে পর্বেই প্রেমে পড়ুক, তার বয়স তখন হয়ে পড়ে ওটাই। প্রেমে পড়ার সঙ্গে সঙ্গেই তারা ওই বয়সের ছেলে মেয়েদের মতো অকারণ বেদনায় হয়ে উঠবে বিষণ্ণ
করুণ। নিজেদের তোবড়ানো তামাটে চেহারাটা বেমালুম ভুলে গিয়ে রঙিন পাখা মেলে উড়ে বেড়াতে থাকবে প্রজাপতির মতো। অকারণে গলাগলি করা নিমগ্ন শিশুদের মতোই হয়ে যাবে ভাবনাহীন, বাচাল, মানুষের সমালোচনা বা বলাবলির ব্যাপারে পুরোপুরি বেপরোয়া, উদাসীন। উদাসীন এক কথায় প্রথম প্রেমের মতোই উজ্জ্বল আর বেদনার্ত, প্রথম যৌবনের মতো হাস্যকর আর করুণ। তোমাদের বয়স সবারই তো 18 পার হয়েছে। এখন তোমরা যদি প্রেমে পড়ো তাহলে দেখবে যে তোমাদের বয়স 18 বছরই হয়ে যাবে। 18 বছরে মানুষ যেরকম হাস্যকর থাকে, যেরকম করুণ থাকে, যেমন অসহায় থাকে, কারণ প্রেম তো কোনো বুদ্ধি দিয়ে মানুষ করে না, তাই না? বুদ্ধি দিয়ে যে প্রেম করে সে ব্যবসা করে, তাই না? প্রেমে পড়লে মানুষ ওই রকম অসহায় হবে, ওই রকম করুণ হবে, ওই রকম গলাগলি করে মানে ঘুরে বেড়াবে। তো এটা কিন্তু খুবই স্বাভাবিক। এটা এবং কি স্যার আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি আপনি যদি এখনো বলতে- প্রেমে পড়ি হ্যাঁ। কেমন, তাহলেও আমি এই কাজই করব। আমি ওই 18তেই যেতে হবে আমাকে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কেমন রবীন্দ্রনাথ যখন সেই 68 বছর বয়সে ভিক্টোরিয়া ওকাম্পোকে ভালোবেসেছিলেন, তখন তার গলার স্বরও এই 18 মতোই করুণ এবং অসহায় হয়েছিল। তো সুতরাং এতে কোনো লজ্জার বিষয় নাই, কারণ 18 বছর সেই বয়স যখন আমাদের মনটা উন্মোচিত হচ্ছে, আমরা সবচেয়ে বেশি উৎকর্ণ, সবচেয়ে বেশি উদ্গ্রীব, অনেক সবচেয়ে daring বেশি অনেক ডেয়ারিং আছে। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি অনুভূতিময়, আর ও যেটা বললো সবচেয়ে বেশি দুঃসাহসী। কেমন দুনিয়াকে কেয়ার করি না। এবং সুকান্তের কবিতা আছে না, পৃথিবীর বুকে 18 আসুক নেমে। হ্যাঁ, পড়েছিলাম একটা কোথায় যেন যে কাউকে করি না কো কুর্নিশ, বয়স 13 থেকে 19। এই। সুতরাং এই বয়সটা হচ্ছে সবচেয়ে সাহসী বয়স, জীবন্ত বয়স, রক্তিম বয়স, সবচেয়ে করুণ বয়স, সবচেয়ে হাস্যকর বয়স, সবচেয়ে অসহায় বয়স। সুতরাং এইটা প্রেমের জন্য এর চাইতে সুন্দর সময় আর কখন আসবে? বারবার ফিরে যেতে ইচ্ছে করে। অবশ্যই অবশ্যই। প্রেমেরই আরেকটা যে দিক সম্পর্কে বলছিলেন, দেশপ্রেম। তো আপনারই একটা উদ্ধৃতি থেকে আমি একটু পড়ছি। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম। সে যুদ্ধ ছিল বহিঃশত্রুর বিরুদ্ধে, তাতে আমরা জয়ী। যুদ্ধের পর অনেকে ভেবেছিলেন যুদ্ধ চিরকালের মতো শেষ। অল্পদিনই ভুল ধরা পড়েছিল তাদের। আমরা জেনেছিলাম আগের যুদ্ধটা আসলে ছিল একটা ছোট্ট সংগ্রাম, একটা সম্পূর্ণ যুদ্ধের প্রথম গোলাবর্ষণের দুরাগত ধ্বনি মূর্ছনা মাত্র। আমাদের প্রকৃত যুদ্ধ আরম্ভ হয়েছে এর পরে। এই যুদ্ধ রক্তাক্ত এবং নিষ্ঠুর, সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী। আজকের যুদ্ধ আমাদের নিজেদেরই বিরুদ্ধে, আমাদেরই পাপ ও পচনের বিরুদ্ধে এই যুদ্ধ। আমাদের অযোগ্যতার ক্লেদের বিরুদ্ধে, আমাদের ক্ষুদ্রতা, লোভ, দৈন্য এবং নিঃস্বতা এবার আমাদের প্রতিপক্ষ। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, এটা একটা খুব মহান যুদ্ধ, তাই না? বাঙালি নিজের রাষ্ট্র পেয়েছে, সত্যিকার মাতৃভূমিকে পেয়েছে। এবং তখন বাঙালি যুদ্ধ করেছিল কার সঙ্গে? বহিঃশত্রুর বিরুদ্ধে। এবং এই যুদ্ধ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কতদিন হয়েছে? 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু মানে স্বাধীনতা সংগ্রাম শেষ হয় একদিন, কিন্তু একটা জিনিস শেষ হয় না, সেটার নাম মুক্তি সংগ্রাম। কেমন? সে মুক্তি কিসের থেকে? কার হাত থেকে? নিজের হাত থেকে। নিজের ভেতরকার যে পাপ আছে, নিজের ভেতর যে পতন আছে, নিজের যে ক্লেদ আছে, লোভ আছে। আমরা সারা জাতির মধ্যে একটা উন্মত্ত লোভী একটা চরিত্র ফুটে উঠেছে জাতির। আজকে যুদ্ধ কার সঙ্গে? নিজের সাথে। সেই মানে লোভের সঙ্গে, সেই পাপের সঙ্গে আজকে আমাদের যুদ্ধ। সুতরাং এই যুদ্ধ একদিনের শেষ হবার নয়। যতদিন এই জাতি থাকবে ততদিন এই যুদ্ধ থাকবে। সেই জন্য মানে এর মূল কথাটা যে স্বাধীনতা যুদ্ধ শেষ হয়, কিন্তু মুক্তিযুদ্ধ, হ্যাঁ, নিজের ভেতরের পাপের হাত থেকে মুক্তি মানুষের চলতেই থাকে। এই সংগ্রাম কোনোদিন শেষ হবে না। আপনি বলছেন আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি? না, স্বাধীনতা তো আমরা পেয়েছি। এখন এই স্বাধীনতাকে আরো উন্নত জায়গাতে নিতে হবে। আমরা আজকে দেশকে যেভাবে লুণ্ঠিত হতে দেখি মাঝে মাঝে,
কেমন লুটেরার মতো দেশকে, দস্যুর মতো দেশকে যারা মানে লুণ্ঠন করে নিচ্ছেন, এই জন্য কি মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল? কেমন মুক্তিযোদ্ধারা যদি জানতেন যে একদিন দেশ এই সব দস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে লুণ্ঠিত হবে, তাহলে কি আমার তো মনে হয় যে তারা যুদ্ধ করতে তাদের অসুবিধা হতো। বিশ্ব সাহিত্যের একটা স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই। এটা কি সেই ভেতরের মুক্তিকে আরো জাগ্রত করার উদ্দেশ্যে? হ্যাঁ, আলোকিত মানুষ চাই শব্দটার মানে কি? আলোকিত শব্দটার মানে হচ্ছে আমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই, আমি অন্ধকারে পরিপূর্ণ। কেমন আমার মধ্যে আলো আছে, কিন্তু আলো প্রাধান্য বিস্তার মানে করতে পারছে না। কেমন তো আমরা আলোকে মশালের মতো তুলে ধরতে হবে, এবং দাউ দাউ করে সে মশাল জ্বলবে এবং সমস্ত দিক আলোকিত হবে, আমাদের অন্তর আলোকিত হবে, আমাদের কেমন অন্তরমম বিকশিত করো অন্তরতর হয়ে। কেমন কিন্তু অনেকটা গেটের বলা যায় যে গেটে যখন মারা যাচ্ছেন তখন বলছেন লাইট, মোর লাইট। কেমন সেই আলো চাই, কেমন যে সেই আলো যদি যতখানি আমরা মানে মানে অর্জন করতে পারবো আমরা ততখানি। আর তুমি যেটা বললে, মানে আমরা কিছু আলোকিত মানুষ ম্যানুফ্যাকচার করতে বসিনি, তাই না? আমরা একটা সুযোগ কেন্দ্র মাত্র, একটা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। সবাই কিছু না কিছু পাচ্ছে, যে 5-এর চাইতে তো 10 বেশি, 10-এর চাইতে তো 25 বেশি, তাই না? 25-এর চাইতে তো 65 বেশি, যে যতটুকু হয় হোক না। কেমন একটা দারোগা, একটা ছোট্ট অফিসার আমাদের দেশে, তাই না? ছোট্ট এতটুকু একটা অফিসার, কিন্তু একটা দারোগা যদি খারাপ হয়, সারা জীবনে সে লক্ষ লক্ষ মানুষের দুঃখ, দুর্দশা এবং দুর্ভোগের কারণ। আর যদি একটা ছোট্ট দারোগাটা ভালো হয়, তাহলে কত মানুষের সুখ, নিরাপত্তা এবং আশ্রয় সে হচ্ছে। সুতরাং মানুষকে একটু ভালো করে তোলা, আরেকটু ভালো করে তোলা, আরেকটু আলোকিত করে তোলা, এইটাই একটা জাতির স্বপ্ন। কে জানে এর মধ্যে থেকে হয়তো একদিন কোনো অসাধারণ নায়ক হয়তো বেরিয়ে আসতে পারে, এর মধ্য থেকেও বেরিয়ে আসতে পারে, এর বাইরে থেকেও বেরিয়ে আসতে পারে, কিন্তু যেখান থেকেই সে আসুক সে আলোকিত। এটা আমাদের একটা চেষ্টা। আপনার কাছে একটা প্রশ্ন স্যার, আপনার বইতে পড়লাম, চোখের সামনে সারা দেশে প্রশাসন কি দুঃখজনক একটা ধ্বংসস্তূপ হয়ে গেল? কোথাও কোনো উজ্জ্বল সিদ্ধান্তকারী নেই, কেউ কাউকে বিশ্বাস করছে না। আতঙ্কিত সামরিক, একনায়কতন্ত্র, নিজের রক্তঘাতী নকরগুলো ছাড়া কাকেই বা বিশ্বাস করবে? উপসচিব তার সহকারী সচিবকে বিশ্বাস করছে না, যুগ্ম সচিব উপসচিবকে বিশ্বাস করছে না, অতিরিক্ত সচিব বিশ্বাস করছে না যুগ্ম সচিবকে, সচিব অতিরিক্ত সচিবকে না, মন্ত্রী সচিবকে না, রাষ্ট্রপতি মন্ত্রীকে না, জনগণ রাষ্ট্রপতিকে না। এটা কিভাবে স্যার? তখন এরশাদের আমল ছিল, এবং জনগণ রাষ্ট্রপতিকে বিশ্বাস করছে না, এটা তো সত্য কথা। সেটা কি এখনো তাই না? হ্যাঁ, এখনো হয়তো তাই, হয়তো কিছুটা তাই, কিছুটা তা নয়, কিন্তু সেই সময় অন্তত এটা ছিল যে যেহেতু জনগণ রাষ্ট্রপতিকে বিশ্বাস করছে না, সুতরাং কেউ কাউকে বিশ্বাস করছে না। কারণ জনগণের বিশ্বাস পাওয়াটাই হচ্ছে সত্যিকারের রাষ্ট্রনায়কের দায়িত্ব। সেই রাষ্ট্রনায়কই বড় হয় যে জনগণের ভালোবাসা পায়, জনগণের মনকে যে জয় করতে পারে। আমাদের এখনো হয়তো রাজনীতি জনগণের মনকে জয় করার দিকে ততটা বেশি উৎসাহী নয়। একটা জিনিস আমি বলবো যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের নেতৃত্বের অভাব অনেক দিন ধরেই। হ্যাঁ, নেতৃত্বের অভাব। তুমি এখানে বসে থাকলে তো হবে না, দেশ তো তোমাদের সবাইকে ডাকছে, তুমি বসে বসে এখানে লেজ নাড়বে কেমন, এবং বলবে যে হচ্ছে না কেন। স্যার, আমি আপনার একটা লেখাতে পড়েছিলাম যে মানুষ যা পায় তাই চায়, আসলে কি তাই? আমরা সাধারণভাবে বলে থাকি যে মানুষ যা চায় তাই পায়, মানে মানুষ যা স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নটাকে সে একদিন না একদিন অর্জন করতে পারে। এটা আমরা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রেও ঢাকায় এই লাইনটা লিখে রাখছি যে মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু আমি মনে করি যে এর উল্টোটাও সত্যি, মানুষ যা পায় তাই চায়। যেরকম এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, টাকা যে পেল সে আরো টাকা চাইতে থাকবে। কেমন যে কবিতা ভালো লিখলো সে আরো ভালো কবিতা লিখতে চেষ্টা করবে, যে ভালো গান গাইলো সে আরো ভালো গান গাইতে চেষ্টা করবে। সুতরাং যে পায়
সেই চায়। আমি একটা আবার প্রশ্ন করে ফেলি, যৌবন অত্যাচার করে হৃদয়ের উপর আর বার্ধক্য শরীরের উপর, এই ব্যবধানটা আপনি কি বুঝেছেন? না, যৌবন সম্পর্কে অনেকের ধারণা যৌবন সবচেয়ে সুখের সময়, সবচেয়ে আনন্দের সময়, সবচেয়ে স্বপ্নের সময়, তাই না? যৌবন হচ্ছে মানে প্রকৃতিতে যেরকম বসন্ত মানুষের জীবনে তেমনি যৌবন, কিন্তু মানুষ মনে রাখতে চায় না যে যৌবন সবসময় খুব সুখের নয়। কেমন? যৌবনে প্রেম আসে, তাই না? লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা, তাই না? সেই জ্বালা তো যৌবনকেই সহ্য করতে হয়, আমাকে তো সহ্য করতে হয় না। কেমন? আচ্ছা, তারপরে যৌবনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, যৌবনের মধ্যে মানে মানে খুন চড়ে যাওয়া একটা মানে মস্তিষ্ক ছিঁড়ে যাচ্ছে, যেমন করে হোক পৃথিবীতে প্রতিষ্ঠা চাই, নিজেকে এই পৃথিবীতে দাঁড় করাতে চাই, সবার উপর দিয়ে নিজের মাথাটাকে উঁচু করতে চাই। এটা তো আমার এই বয়সে আর নাই, তাই না? তো সুতরাং যৌবনকে যে মানুষ শ্রেষ্ঠ সময় মনে করে, এটা কিন্তু সবসময় সত্য নয়। যৌবনে প্রেম হচ্ছে, কিন্তু প্রেমের দাহ ওটা যৌবনকেই পেতে হচ্ছে। সুতরাং সব বয়সেরই কষ্ট আছে, যৌবনেরও যেমন কষ্ট আছে, বার্ধক্যের কষ্ট আছে, শরীরের কষ্ট। কেমন? এই যেমন আমার মাথা ধরে গেছে। তাহলে আমরা কাজ করতে পারি খাদিজা বা মঞ্জুর, আমরা যৌবন এবং বার্ধক্যের মাঝামাঝি একটা সময় নিয়ে কথা বলতে পারি। আপনি আজকে যে বইটি নিয়ে পড়ছি, আমরা যে কথা বলছি, যে গ্রন্থটি নিয়ে, সেখানেই আপনি লিখেছেন একটা জায়গায় যে সব দাম্পত্য সম্পর্কেই স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে অধিকতর অমানুষ, হ্যাঁ, শেষ পর্যন্ত সেই জয়ী। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সব দাম্পত্য জীবনেই যে অধিকতর অমানুষ, সেই হচ্ছে জয়ী। অধিকতর, এই যে কথাটি বলছেন আপনি, এবং অমানুষ বলছেন, আর এখানে জয় পরাজয়ের বিষয়টি আসছে। দাম্পত্য জীবনের মধ্যে যে মানুষটি সবচেয়ে অনুভূতিপ্রবণ, স্পর্শকাতর, তার কষ্টটা বেশি হয়। আর যে অমানুষ, অধিকতর অমানুষ দুজনের মধ্যে, কেমন সে বেশ আরামেই থাকে। কেমন স্থূল বর্বর ভাবে সে যা খুশি তাই করে যায়, মানে আরেকজনের মনের মধ্যে কি হলো, তার কষ্ট কি হলো, তার কি ঢেউ উঠলো, কোনো কিছু সে জানার চেষ্টা করে না। এই মানুষ জয়ী হয়। কিন্তু মাঝে মাঝে কি তার প্রয়োজনীয়তা নাই? হ্যাঁ, বর্বরের প্রয়োজনীয়তা তো নিশ্চয়ই আছে। একজন মানুষ যে খুবই অনুভূতিময়, হ্যাঁ, কিন্তু সে তো আপনাকে টেনে ধরে রাখছে। কে? যে যার অত অনুভূতি আছে, সে আপনাকে সারাক্ষণ কাছে পেতে যাচ্ছে। না, এটা ঠিক না, এটা ঠিক না। বর্বর কি কাছে পেতে চায় না? জোর করে। ভিলেনই তো বেশি কাছে পেতে চায়। হ্যাঁ, বলে যে তোমাকে আমার চাই, বলে না তোমাকে আমার, তাই না? হ্যাঁ, করে দেখায়। তো কাছে তো পেতে সবাই চায়, কিন্তু এই দুইজনের মধ্যে যে ভালো একটা ইকোনমিক্সের থিওরি আছে যে ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি আউট অফ সার্কুলেশন, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে ব্যাড, সে যে গুড তাকে আউট অফ সার্কুলেশন করে দেয়, এবং সে জয়ী হয়ে বসে থাকে। সে দেখা গেল সে বড় একটা কষ্ট দিল, সে তারপর ঠিকই আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যে অনুভূতি, অনেক মানুষ থাকে যে অসংখ্য পাপ অপরাধ করছে, কিন্তু তার কোনো বিকার নেই, তার ধারণা যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুণ্যবান লোক। আবার অনেক মানুষ আছে যে কোনো অপরাধই করে নাই, তবু আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ তুই আমাকে মাফ করে দিস, আমি অনেক অপরাধ করেছি। কেন? সে মানুষ অনুভূতিময় বলে, স্পর্শকাতর বলে, তাই না? তো সেই জন্য এই স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় যে যে কিনা যত জন্তু সুলভ, সেই তত আরামে থাকে। আপনার বইয়ে এক জায়গায় এটা নিয়ে আমি কিছু কথা পড়েছি, এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। যেগুলো পড়েছি, লাইনগুলো হলো, যে উপদেশ দেয় আর যে উপদেশ শুনে দুজনেই সমান অপরাধী। যে উপদেশ চায় তার মধ্যে খুঁত নিশ্চয় আছে, না হলে সে উপদেশ খুঁজবে কেন? উপদেশদাতার অপরাধ এখানে যে উপদেশ সে শোনায় অন্যকে, কিন্তু দেয় নিজেকে। গুরুজনদের কাছ থেকে উপদেশ আমরা কখন নেই? যখন আমাদের মধ্যে কিছু গোলমাল, তাই না? কেমন? তো সুতরাং যে উপদেশ নিচ্ছে তার মধ্যে গোলমাল, গন্ডগোল,
কিছু পাপ, কিছু শয়তানি নিশ্চয়ই আছে, না হলে সে উপদেশ খুঁজে বেড়াচ্ছে। এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উপদেশ দেয় সেও আসলে উপদেশ চায়, সে নিজেই নিজেকে উপদেশ দেয়। ও সে শোনায় অন্যকে, কিন্তু দেয় নিজেকে। গুরু আর শিষ্যর ভিতরে কি হবে? কে কাকে উপদেশ দেবে, কে উপদেশ নেবে, কিভাবে নেবে? না, এটা তো খুব সুন্দরভাবে, এটা মানে প্রাচীন সংস্কৃত সাহিত্যে খুব সুন্দরভাবে এর এক জায়গার একটা পেয়েছি, এটার উত্তর পেয়েছি, যে গুরু 2 রকম। এক ধরনের গুরু আছে যার কাছে, যার বাড়িতে শিষ্য যেদিন প্রথম আসে তখন মনে হয় যে গুরুর সাহায্য ছাড়া আমি আর চলতে পারছি না। কিন্তু যেদিন আরো যখন সময় যায়, সময় আরো যত যেতে থাকে, তত মনে হয় যে আমি আরো অসহায়, গুরু ছাড়া আমার আর, হ্যাঁ, ওমন গুরু ভজরে ওরে শোনা চাঁদ। হ্যাঁ, এ হচ্ছে এক ধরনের গুরু, তাই না? আরেক ধরনের গুরু আছে যে গুরুর বাড়িতে প্রথম যেদিন যাচ্ছি মনে হচ্ছে যে আমি গুরু ছাড়া চলতে পারবো না, কিন্তু যেদিন তার বাড়ি থেকে আমি চলে আসছি সেই দিন মনে হবে যে এই গুরু আমার জন্য অপ্রয়োজনীয়। অর্থাৎ ওই দ্বিতীয় গুরু তাকে পূর্ণ স্বাধীন করে, তার চিন্তার পূর্ণ স্বাধীনতা দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। অর্থাৎ গুরু 2 রকম। এক ধরনের গুরু যারা শিষ্যের চিন্তা শক্তিকে সম্পূর্ণভাবে নষ্ট করে তার উপরে আশ্রিত করে ফেলে। আরেক ধরনের হচ্ছে শিষ্যের চিন্তা শক্তিকে জাগিয়ে তাকে সম্পূর্ণ স্বাবলম্বী করে বিদায় করে দেয়। তো এই 2 গুরুর মধ্যে কোন গুরু ভালো? যে স্বাবলম্বী করে দেয়, যে স্বাবলম্বী করে দেয় সেই ভালো। আমি মনে করি, আমি এটা এই একটা কথা লাইন লিখেছি এই বইটার মধ্যেই, যে গুরু হচ্ছেন তিনি যাকে মানার দরকার হয় না। যাকে মানার দরকার হয় না তো স্কুল মাস্টার, তাই না? তার বেতের ভয়ে সোজা হয়ে থাকে। হ্যাঁ, আর গুরু হচ্ছেন যিনি যাকে মানার দরকার হয় না। মানে তিনি এমন ভাবে আমাকে জাগিয়ে দেন, আমাকে যোগ্য করে দেন, কেমন যে সেদিন গুরু আর আমি সমান হয়ে যাই, তাকে তখন আর আমার মানার দরকার। গুরু শিষ্যের কথার মধ্যে প্রতিভার প্রসঙ্গটা আছে, কিন্তু যখন মহাপুরুষেরা আসেন তখন কিন্তু গুরু শিষ্যের প্রশ্ন নিয়ে আসেন না। তারা সমস্ত বিশ্বের একটা বিশাল মানুষের প্রতিনিধিত্ব করতে আসেন। যে আপনার বইয়ের সংখ্যা এত কম কেন? কোন একটা টেলিভিশনে সেখানে আমাকে এই একই কথা জিজ্ঞেস করেছিল, আপনার বই এত কম কেন? তো আমি তখন তাকে, উপস্থাপককে বলেছিলাম যে আমি একটা ভুল করে ফেলেছিলাম 25 বছর বয়সে, 18তে না, 18তে করা সম্ভব। কেমন? সেই ভুলটা হচ্ছে যে আমি তখন যদি ধরে নিতাম যে দিন 22 ঘন্টার, যা কিছু শেষ করতে হবে 22 ঘন্টায়, আর 2 ঘন্টা হচ্ছে আমার লেখার, 2 ঘন্টায় আমি লিখব, তাহলে পরে এতদিনে আমার 150 থেকে 200 বই থাকতো। তো সেই ভুল তো একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না। ধন্যবাদ আব্দুল আবু সাইদ স্যারকে এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।